হ্যালো এভরিওয়ান, দেখো আজ আমরা প্র্যাকটিস সেট নাম্বার 5 আলোচনা করব। আজ আমি এই সেটে কয়েকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এই ফুড এসআইয়েরই কোশ্চেন আমি রেখেছি, কারণ আমার মনে হয় এই ফুড এসআই পরীক্ষায় যতগুলো ম্যাথ এসেছিল, যতগুলো টাইপের অঙ্ক আমরা পেয়েছিলাম, সব অঙ্কগুলোই আমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেওয়া দরকার, কারণ এই ধরনের অঙ্কই তোমাদের পরীক্ষায় আসবে, এটা তোমরা কনফার্ম থেকো। তো চলো এবার আমরা আজকের সেটটা আলোচনা করি। ফার্স্ট কোশ্চেন দেখো, সেটের আছে আমাদের গড় থেকে কি দেওয়া আছে, 15টি সংখ্যার গড় 7, এর মধ্যে প্রথম 8টির গড় হচ্ছে 6.5 আর শেষ 8টির গড় হচ্ছে 9.5। তো দেখো 15টা সংখ্যার গড় যদি 7 হয়, তাহলে মোট আমরা বলতে পারি 15 × 7, তাই না? 15 × 7 মানে 105। এটা হচ্ছে 15টি সংখ্যার মোট। প্রথম 8টি সংখ্যার গড় কত বলেছে? 6.5। আচ্ছা বাবু, যদি প্রথম 8টা মানে 1 থেকে 8 পর্যন্ত এদের গড় বলে দিয়েছে 6.5, মানে মোট হবে 6.5 গণিত 8, তাই না? কত হবে? 6 × 8 = 48 আর 4 = 52। শেষ 8টার গড় বলেছে আমার কাছে 9.5। শেষ 8টার মানে 8 থেকে 15, এদের গড় হচ্ছে 9.5। তাহলে মোট কত হবে? মোট হয়ে যাবে 8 × 9 = 72 আর 4 = 76। এবার দেখো, যদি আমরা এই দুটোকে যোগ করে নিই, প্রথম 8টা আর শেষ 8টা যদি আমরা যোগ করি, তাহলে কত হচ্ছে আমার কাছে? 52 আর 76 হয়ে যাবে আমার কাছে 128। এবার একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো, যে আমরা যদি প্রথম 8টা আর শেষ 8টা বলি, তাহলে এইখানে 8 নাম্বার যে সংখ্যাটা সেটা দুবারেই ধরছি। প্রথম 8টার মধ্যেও 8 নাম্বার সংখ্যাটা আছে, আর শেষ 8টার মধ্যেও 8 নাম্বার সংখ্যাটা আছে। তার মানে 8 নাম্বার সংখ্যাটা ডবল হয়ে গেছে, কারণ মোট আমাদের টোটাল 15টার মোট কত আছে? 105, কিন্তু এখানে কত আসছে? 128। এই যে বাড়তি আসছে, কেন আসছে বাড়তিটা? কারণ 8 নাম্বার সংখ্যাটা দুবার কাউন্ট হয়েছে। প্রথম 8টার মধ্যেও 8 নাম্বার সংখ্যাটা আছে, শেষ 8টার মধ্যেও 8 নাম্বার সংখ্যাটা আছে। এই 8 নাম্বার সংখ্যাটাই হচ্ছে মাঝের সংখ্যা। বের করব কিভাবে? না, এই যে এক্সেসটা পেলাম, বাড়তিটা পেলাম, সেটা অরিজিনালটাকে বিয়োগ করে দেবো বাড়তিটা থেকে, মানে 128 - 105। অ্যান্সার হয়ে গেল আমার কাছে 23। এটাই হবে মাঝের সংখ্যা বা অষ্টম সংখ্যাটা। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এই ধরনের কোশ্চেন খুবই পরীক্ষায় আসে, তাই ভালো করে তোমরা জিনিসটা বুঝে নাও। চলো নেক্সট অঙ্কে যাই। নেক্সট যে আমাদের অঙ্কটা আছে সেটা হচ্ছে ভগ্নাংশের অঙ্ক। ভগ্নাংশের কোনটা বড় কোনটা ছোট আমাকে বের করতে বলেছে, মানে সবচেয়ে বড় ভগ্নাংশটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা, দুটো ভগ্নাংশ যদি দেওয়া থাকে, ওই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা বড় বা কোনটা ছোট কিভাবে জানা যায়? যেমন ধরো আমি যদি এই দুটো ভগ্নাংশকে নিই, 6 × 7 আর 5 × 6, কীভাবে বুঝবো কে বড় কে ছোট? ভালো করে এই প্রসেসটা দেখে নাও একবার, তোমাদের সবার জানা আছে আশা করছি। এইভাবে কোনাকুনি গুণ করবে, নিচেরটা নেব, নিচে থেকে এই ওপর দিকে যাব, 6 × 6 = 36 লিখে দেবো। নেক্সট আবার 7কে নেব, ওপর দিকে যাব, 7 × 5 = 35 লিখে দেবো। কে বড় হচ্ছে? 36, মানে এই ভগ্নাংশটা হয়ে গেল আমার কাছে বড়। বুঝে যাচ্ছে? আমাকে সবচেয়ে বড় বার করতে বলেছে, মানে 5 × 6 তো বড় হচ্ছে না, 5 × 6 অপশানটা আমরা প্রথমেই ক্যান্সেল করে দেবো। 7 আর 7 × 8 দেখে নাও, এইভাবেই চেক করে একই নিয়ম। 8কে ধরবো, ওপর দিকে যাব, 6 × 8 = 48 আর 7 × 7 = 49। কে বড় হয়ে যাচ্ছে? 49, মানে 7 × 8 দেখো এখানে বড় হয়ে যাচ্ছে, মানে 6 × 7 অ্যান্সার হবে না। নেক্সট আমরা 7 × 8 সাথে 4 × 5কে চেক করে নেবো, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব 7 × 8 আর 4 × 5। দেখো 5 × 7 = 35, 8 × 4 = 32। কে বড় যাচ্ছে? 35, মানে 7 × 8। 7 × 8 হয়ে যাবে আমার এখানে অ্যান্সার। বোঝা যাচ্ছে নিয়মটা? তোমাদের আশা করছি মনে আছে এই নিয়মগুলো। চলো নেক্সট। দেখো, এটা হচ্ছে সিম্পলিফিকেশনের কোশ্চেন। টাইপটা ভালো করে মনে রাখবে। এই টাইপের কোশ্চেন এলে জাস্ট ফর্মুলাটা আমি বলে দিচ্ছি, 1/ডিফারেন্স ইন্টু ফার্স্ট টার্ম
মাইনাস লাস্ট টার্ম, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাতে লাগিয়ে দেবে। ডিফারেন্স বলতে কোন ডিফারেন্সটা? ডিফারেন্স বলতে এই নিচে যে দেখো গুণ আছে, এই দুটো সংখ্যার মধ্যে যে ডিফারেন্স, এই দুটো সংখ্যার মধ্যে যে ডিফারেন্স, ডিফারেন্সটা কত দেখতে পাচ্ছি আমরা? দেখো 1, 4 আর 3-এর মধ্যে ডিফারেন্স 1, 2 আর 3-এর মধ্যে ডিফারেন্স 1, 1 আর 2-এর মধ্যে ডিফারেন্স 1, 9 আর 10-এর মধ্যে ডিফারেন্স 1। ডিফারেন্সটা সেমই থাকবে, তাহলে 1/ডিফারেন্স মানে 1/1 ফার্স্ট টার্ম। এবার দেখো এই জায়গাটা ভালো করে মনে রাখো, ফার্স্ট টার্ম বলতে আমরা ওপরে যেটা আছে সেটার সাথে প্রথমে যেটা ইনটু হয়ে আছে সেটাকে লিখবো, মানে 1/1, 1/1 মাইনাস লাস্ট টার্ম। লাস্ট টার্ম বলতে ওপরেটার সাথে শেষে যেটা ইনটু হয়ে আছে, মানে 1/10। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে? বাইরে 1, নিচে 1 মাইনাস 1/10, মানে হয়ে গেল অ্যান্সার আমার কাছে 9/10। ঠিক আছে, এই ফর্মুলাটা কিন্তু অবশ্যই মনে রেখো। ফর্মুলাটা কীভাবে এসছে সেটা তোমাদের জানা আছে, না জানা থাকলে আমাকে বলো, আমি বলে দেবো। নেক্সট কোশ্চেনে যাই। দেখো এখানে স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন কী বলেছে? একটি বাস দুটি জায়গার মধ্যে প্রথম অর্ধেক দূরত্ব 40 কিলোমিটার বেগে এবং বাকি অর্ধেক দূরত্ব 60 কিলোমিটার বেগে যায়, তাহলে বাসের গড় গতি। দেখো গড় গতির ফর্মুলা আমরা জানি। গড় গতির ফর্মুলা কী হয়? 2xy বাই এক্স প্লাস ওয়াই। এই এক্স আর ওয়াইটা কি? এক্স আর ওয়াইটা হচ্ছে গতি। যেমন এখানে দুটো গতি বলে দিয়েছে কি, একটা 40 কিলোমিটার বেগে, একটা 60 কিলোমিটার বেগে। তাহলে এখানে জাস্ট আমি ভ্যালুগুলো পুট করে দেবো, একটা 40, একটা 60। আর এক্স প্লাস ওয়াই মানে 40 প্লাস 60 মানে হয়ে যাবে কত? 100। তাহলে অ্যান্সার হয়ে গেল 4 24, 2 48। অবশ্যই এখানে মনে রাখবে এই ফর্মুলাটা তখনই আমরা ইউজ করব যখন সমান দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, যখন সমান দূরত্ব অতিক্রম করবে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবে, সমান দূরত্ব থাকতে হবে, তাহলেই কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। এবার তোমরা বলবে এখানে সমান দূরত্ব কোথায় আছে? দেখো প্রথম অর্ধেক এত কিলোমিটার বেগে আর বাকি অর্ধেক, তো দুটো, একটা যদি পুরো রাস্তা থাকে ধরো 10 কিলোমিটারের, তাহলে প্রথম অর্ধেক বলতে কত কিলোমিটার বোঝাচ্ছে? 5 কিলোমিটার, আর বাকি অর্ধেক বলতে 5 কিলোমিটার। তাহলে এইটা যতটা মানে 60 কিলোমিটার বেগে যতটা দূরত্ব গিয়েছে, 40 কিলোমিটার বেগেও ততটা দূরত্বই গিয়েছে। তার মানে কি দূরত্ব দুটো সমান আছে বলেই আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারলাম। এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, এই যে তার মানে তোমরা ভালো করে লক্ষ্য করবে, যখন অর্ধেক অর্ধেক দূরত্ব বলবে বা যখন কোনো একটা জায়গায় গিয়ে আবার ফিরে আসার কথা বলবে, তখন জেনারেলি এই ফর্মুলাটা ইউজ হয়, কারণ সেই ক্ষেত্রে দূরত্বটা সমান থাকে। ঠিক আছে, দূরত্ব সমান না থাকলে এই ফর্মুলা ইউজ হবে না। তখন গড় গতি কীভাবে বের করব? যদি দূরত্ব সমান না থাকে তখন আমাদের কীভাবে বের করতে হয়? তখন বের করতে হয় মোট দূরত্ব বাই মোট সময়, এটা হয়ে যায় তখন গড় গতির ফর্মুলা। আশা করছি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে যাই এবার। টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন বলেছে রাম আর শ্যাম একসাথে একটি কাজ 8 দিনে করতে পারে। তাহলে রাম আর শ্যাম দুজন মিলে যদি করে একটা কাজ 8 দিনে করে, আর রাম যদি নিজে একা যদি কাজটা করে তাহলে 12 দিনে করতে পারে। তাহলে 12 দিনে করতে পারে। খুব সহজ কোশ্চেন। কীভাবে বের করব? ফার্স্ট আমরা বের করে নেব এদের এলসিএম, মানে মোট কাজ। মোট কাজ হয়ে যাবে কত? 24। এদের দুজনের মিলে এফিসিয়েন্সি 3 আর রামের একা এফিসিয়েন্সি 2। আচ্ছা, রামের এফিসিয়েন্সি যদি 2 হয় আর দুজন মিলে যদি 3 হয়, তাহলে শ্যামের এফিসিয়েন্সি কত? অবশ্যই 1। এবার বলেছে শ্যাম একা কাজটি কত দিনে করবে? একা কাজটি কদিনে করবে? না মোট কাজ বাই এফিসিয়েন্সি, মানে কত দিনে? 24 দিনে। টাইম বা সময় বের করার ফর্মুলা তো এটাই, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক আমার 24 আর শ্যামের ক্ষেত্রে এফিসিয়েন্সি কত? 1। তার মানে 24 দিন হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। পাইপ অ্যান্ড সিস্টেমের কোশ্চেন দেখো কী বলেছে। বলেছে একটি পাইপ x ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করে। আচ্ছা, একটি পাইপ আছে, আমি পাইপটাকে ধরো এ ধরলাম, যেটা x ঘন্টায় পূর্ণ করে, এবং অন্য একটি
ওয়াই ঘন্টায় খালি করে, আচ্ছা অন্য একটা পাইপ আছে বা ছিদ্র আছে যেটা কিনা ওয়াই ঘন্টায় খালি করে, ঠিক আছে। এখানে বলে দিয়েছে যে ওয়াইটা বেশি এক্সের থেকে, মানে খালি করতে বেশি সময় লাগে, ঠিক আছে। তাহলে এবার চৌবাচ্চাটার ক্যাপাসিটি কীভাবে বের করবো, দুটোর এলসিএম, এলসিএম কত হয়ে যাবে এক্স ওয়াই, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে ওয়াই, এক্সের এফিসিয়েন্সি কত হবে, সরি বি এর এফিসিয়েন্সি কত হবে এক্স, ঠিক আছে। এবার বলছে ট্যাঙ্ক, আচ্ছা দেখো বিটা তো খালি করে সেই জন্য আমি -6 করে দিলাম, ঠিক আছে এফিসিয়েন্সিটা। এবার বলছে উভয় পাইপ একসাথে খোলা হয়, একসাথে যদি খোলা হয় তাহলে মোট এফিসিয়েন্সি কত হবে ওয়াই মাইনাস এক্স, তাহলে কত টাইম লাগবে, টাইম মানে আবার কি ক্যাপাসিটি বাই এফিসিয়েন্সি, দুটো যেহেতু একসাথে চলবে একসাথে এফিসিয়েন্সি ওয়াই মাইনাস এক্স, তাই না, মানে অপশন ডি হয়ে গেল আমার কাছে অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। কী বলা আছে দেখো, সমীর ও তনুজার বয়সের অনুপাত দেওয়া আছে 8:5, আচ্ছা 8:15, সরি 8:15, একটা সমীর একটা তনুজা, এটা কখনকার বয়সের অনুপাত দেওয়া আছে, কিছু দেওয়া আছে, কিছুই দেওয়া নেই, লেখা নেই, শুধু জাস্ট বয়সের অনুপাত দেওয়া আছে, তার মানে এটা বর্তমানের কথা বলা আছে, কিছু দেওয়া থাকে না মানে বর্তমানের কথা। এবার বলেছে 9 বছর পর, তাহলে 9 বছর পর অনুপাতটা কত হবে বলে দিয়েছে 11:18। ফার্স্ট কাজ কি আমার, গ্যাপটা সমান আছে কি না দেখে নেওয়া, দেখো 8 আর 15 গ্যাপ কত, গ্যাপ হচ্ছে 7, আর 11 18 গ্যাপ হচ্ছে 7, মানে গ্যাপ অলরেডি আমার সমান আছে। গ্যাপ সমান থাকলে নেক্সট কাজ কি হয়, নেক্সট কাজ হয়ে যায় যে এইখানে কত বছরের গ্যাপ আছে, বর্তমান থেকে 9 বছর পর, মানে গ্যাপটা কত বছরের 9 বছরের, তাই না। আর অনুপাতে গ্যাপটা কত বছরের, দেখো কত অনুপাতের, দেখো 3 অনুপাতের, তার মানে আমরা বলতে পারি 3 অনুপাতের ভ্যালুই হচ্ছে 9 বছর, 1 অনুপাতের ভ্যালু কত হবে 3 বছর। এবার কোশ্চেন কী বলতে যাচ্ছে, তাদের বয়সের পার্থক্য কত, আচ্ছা তাদের বয়সের পার্থক্যটা কত 7 অনুপাত, তাই না। তাহলে 1 অনুপাতের ভ্যালু যদি 3 বছর হয়, 7 অনুপাতের ভ্যালু হবে 3 7 21 বছর, 3 গুণ করে দেবো জাস্ট, 21 বছর হয়ে যাবে অ্যান্সার। আশা করছি এই অঙ্কটা সবাই করতে পেরেছ। চলো নেক্সটে যাই। দেখো এখানে বলা আছে প্রতি 1 ঘন্টা পর একটি গাড়ির গতি 2 কিলোমিটার বাড়ে, যদি প্রথম 1 ঘন্টায় ভ্রমণের দূরত্ব 35 কিলোমিটার হয়, তাহলে 12 ঘন্টায় মোট অতিক্রান্ত দূরত্ব কত, মানে ফার্স্ট ঘন্টায় ও গিয়েছে 35 কিলোমিটার, সেকেন্ড ঘন্টায় কত যাবে 37 কিলোমিটার, তারপরের ঘন্টায় 39 কিলোমিটার, তো এইরকম টোটাল 12টা ঘন্টা গিয়েছে, তাহলে 12টা ঘন্টায় মোট কতটা গেছে, মানে সবগুলোকে যোগ করে দেবো আমি, তাই না। এবার একটা জিনিস দেখো যে যদি প্রথম এন সংখ্যক হতো সংখ্যা, মানে 1 থেকে শুরু হতো, তাহলে তো আমরা ফর্মুলা জানি n × n+1/2, সামেশনের ফর্মুলাটা কী ছিল আগের ভিডিওতেই আমি বলেছি n × n+1/2, কিন্তু ওইখানে অবশ্যই প্রথম এন সংখ্যক মানে স্টার্ট হতে হবে 1 থেকে, কিন্তু এখানে স্টার কত থেকে আছে 35 থেকে, তাহলে এই ক্ষেত্রে আমরা সামেশনের কোন ফর্মুলা ইউজ করব, ভালো করে মাথায় রেখো কিন্তু ফর্মুলাটা হচ্ছে সামেশন হয় এন সংখ্যক সংখ্যার সামেশন হয় তোমার n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। দেখো একবার ভালো করে বলে দিই জিনিসটা বুঝে নাও, এন মানে কতগুলো সংখ্যা আছে, ঠিক আছে, এন মানে কতগুলো সংখ্যা আছে, এখানে টোটাল কতগুলো সংখ্যা থাকবে, এই 35 37 39 এরকম করে 12 ঘন্টা আছে, মানে 12টা সংখ্যা থাকবে, তাহলে এই ক্ষেত্রে এনের ভ্যালু আমরা কত লিখব 12, তাহলে 12/2, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে প্রথম পদ, প্রথম সংখ্যাটা এখানে কত 35, তাহলে 2 × 35 প্লাস আবার দেখো এন পেয়েছি, এন মানে কতগুলো সংখ্যা আছে মানে 12 -1, আর ডিটা কি, ডিটা হচ্ছে এই সংখ্যাগুলোর মাঝে গ্যাপ কত, গ্যাপটা কত করে সাধারণ অন্তর বলা হয় যেটাকে, গ্যাপটা কত আছে 2, তাহলে ডি এর ভ্যালু হয়ে গেল 2। ভালো করে মনে রাখো ফর্মুলাটা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট।
জাস্ট এই জায়গাটা ক্যালকুলেশন করে নেবো। 2 6 12, 35 2 70 প্লাস এটা হয়ে যাবে 11, 11 2 22, তার মানে 6 ইন্টু 92, 6 2 12, 6 9 54, 55, 552 হয়ে যাবে আমার কাছে অ্যান্সার। আশা করছি জিনিসটা তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এই ফর্মুলাটা অবশ্যই মাথায় রাখবে, যেখানে প্রথম থেকে সংখ্যাগুলো শুরু হবে না, মানে 1 থেকে শুরু হবে না, সেখানে এই ফর্মুলাটা আমরা ইউজ করব না সামেশনের, সেখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত? খুব সহজ কোশ্চেন, এসআইয়ের কোশ্চেন, তাই না? PRT/100 তোমরা করে দাও, হয়ে যাবে। 300 টাকা 11%, 5 বছর বাই 100, এটা তো সবাই পেরেছ। 55 3 165। নেক্সট চাই। দেখো এখানে বলা আছে আলী 2 মিনিট 30 সেকেন্ডে 300 মিটার দূরত্ব যায়, তাহলে তার গতিবেগ কত আমাকে কিন্তু কিলোমিটার পার আওয়ারে বের করতে হবে, কিমি পার ঘন্টায় বের করতে হবে। তাহলে আমরা বেগের যে ফর্মুলা, বেগ সমান আমরা কি জানি না, বেগ সমান আমরা জানি ডিস্টেন্স মানে দূরত্ব বাই সময়, টাইম। দূরত্বটা এখানে কত বলে দিচ্ছে 300, আর সময়টা দেখো আমি 2 মিনিট 30 সেকেন্ড বলেছে, আমি পুরোপুরি সেকেন্ডে করিনি। 2 মিনিট মানে 120 সেকেন্ড, আর 30 সেকেন্ড মানে টোটাল হয়ে গেল আমার কাছে কত সেকেন্ড, 150 সেকেন্ড। এটাকে মিটারে লিখলাম, আর সময়টাকে কিসে লিখছি, সেকেন্ডে। তাহলে কত হয়ে গেল আমার কাছে কাটাকাটি করলে 2 মিটার পার সেকেন্ড, কিন্তু আমার কাছে অ্যান্সারটা কিসে চেয়েছে, কিলোমিটার পার আওয়ারে। এবার মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার যেতে গেলে 5-এর 18 হয় উল্টোটা, এটা হবে 18-র 5, মানে অ্যান্সার কত হয়ে যাবে 7.2। ঠিক আছে, চলো নেক্সট। দেখো এটা ডাইরেক্ট 7.2 কীভাবে করতে পারলাম, এখানে 5 যখন থাকবে না, তুমি ওপরে আরও 2 গুণ করে নেবে, ওপরে 2 গুণ নিচেও 2 গুণ আমি করতে পারি। তাহলে ওপরে দেখো 4 × 18 হয়ে গেল, আর নিচে হয়ে গেলো 10। এবার 4 × 18 তো আমরা মুখে মুখেই করতে পারবো 72, আর নিচে 10 থাকার জন্য একটার আগে দশমিক, তাহলে ক্যালকুলেশনটা অনেক তাড়াতাড়ি হয়। মানে পুরো ক্যালকুলেশনটাকে তোমাকে কোথাও লিখতে হবে না, মুখে মুখেই হয়ে যাবে। এই 2 গুণ 2 গুণ করলাম, এগুলো থোড়ি লিখবো, এগুলো তো আমার মাথায় হবে সব কিছু ক্যালকুলেশনটা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো এটা আছে 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি না, অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। ঠিক আছে, এবার অঙ্কগুলোর যোগ কত দেখো, 4 আর 2 6, 6 আর 3 9, 9 আর 5 14, 14 আর 7 21, 21 আর 8 29, 29 আর 5 35, 35 দেখো 3 দ্বারা ভাগ করলে মেলে কি 35, 3 দ্বারা বিভাজ্য নেই, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য হবে না। তো আমি দেখো এইভাবেও করতে পারি সবগুলোকে যোগ করে, বা আমি এভাবেও করতে পারি। 3 দ্বারা বিভাজ্য তো করছি, মানে 3 নিয়ে ভাগ করে মিলতে হবে শেষে, তার মানে তুমি 3 3 করে কেটে দাও, 3-এর বিভাজ্য তো গেলে কেটে দাও সব, 3 কেটে গেল, 6 কেটে গেল, 9 কেটে গেল, 8 আর 1 9 কেটে দিলাম, 7 আর 2 9 কেটে দিলাম, দেখো 5 পড়ে থাকছে, তার মানে এটাও হবে না। 3 3 3 6 কেটে দিলাম, কারণ সবগুলো তো 3 দ্বারা বিভাজ্য, আবার 3 আর 3 কেটে দিলাম, দেখো শুধু 4 পড়ে থাকছে, 4 তো 3 দিয়ে ভাগ করলে মেলে না, মিলবে না, এটাও হবে না। তাহলে এটাই হবে অ্যান্সার। দেখে নাও তুমি এখানে 3 কেটে গেল, 9 কেটে গেল, 6 কেটে গেল, 8 আর 4 12, 12 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, কেটে যাবে। 7 আর 5 12, 12 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, কেটে গেল, দেখো সব কেটে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাবে 3 দ্বারা বিভাজ্য। বা তোমরা যদি এভাবে না করো, তোমরা নর্মালি সংখ্যাগুলোকে সব গুণ করে নেবে, অঙ্কগুলোকে নিয়ে দেখে নেবে সেই সংখ্যাটা যেটা বেরোচ্ছে যোগ করার পর, অঙ্কগুলোকে সব যোগ করবে, যোগ করার পর যে সংখ্যাটা বেরোবে সেটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা তোমরা দেখে নেবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে, দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যোগফল 100 এবং তাদের বর্গের পার্থক্য 28, সংখ্যা দুটি যোগফল কত? দুটো সংখ্যার যোগফল 100, যে সংখ্যা দুটো কিনা পূর্ণবর্গ সংখ্যা, তার মানে সেই সংখ্যা দুটো অবশ্যই আমি কত কত হবে বলতে পারি, 36 আর 64। আচ্ছা পূর্ণবর্গ সংখ্যা মানে কি, দেখো এটা রুট করা যায় আর এটারও রুট করা যায়, তাই না? এটার রুট হয় 6, এটার রুট হয় 8,
তাহলে একমাত্র এই দুটোই সংখ্যা আছে যাদের ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা, যাদের যোগফলটা 100 হয়। আমাকে আর বেশি কিছু ভাবারই দরকার নেই, ডাইরেক্ট 100 সংখ্যাটা দেখে আমার মাথায় চলে আসছে। তাহলে সংখ্যা দুটো কত হচ্ছে 8 আর 6, তাদের যোগফল কত হবে 14। ঠিক আছে, দেখো এদের বর্গের পার্থক্য 28 বলে দিয়েছে, সেটাও চেক করে নাও। এর বর্গ কত 36, এর বর্গ 64, পার্থক্যটা কত 36 আর 64 28। বোঝা যাচ্ছে জিনিসটা? চলো নেক্সট কোশ্চেন। দেখো বলা আছে এম সংখ্যার গড় হলো n স্কোয়ার। আচ্ছা এম সংখ্যার গড় যদি m স্কোয়ার হয়, মোট হবে m n⁴ গুণ করে দিলাম। n সংখ্যার গড় হচ্ছে m4, m⁴, তাহলে মোট কত হবে n m⁴। এবার বলছে m+n সংখ্যার গড় কত, তাহলে গড় কত হবে না মোটটাকে বের করলাম, এটা হচ্ছে m সংখ্যার, এটা হচ্ছে n সংখ্যার, মোট কত হবে, দুটোকে যোগ, আর গড় বার করতে গেলে m+n নিয়ে ভাগ। দেখো প্রথমটা থেকে আমি n কমন নিয়ে নিতে পারি, সরি mn কমন যাচ্ছে, তাহলে mn যদি কমন নিই তাহলে এখানে শুধু পড়ে থাকবে n কিউ, আর এখানে পড়ে থাকবে m কিউ, নিচে হয়ে গেল m+n। এবার জাস্ট এটা a কিউ প্লাস b কিউ এর ফর্মুলাটা তোমাকে ভেঙে দিতে হবে। কি হয় বলো, a প্লাস b মানে এখানে m+n, a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সরি বি নয় এন স্কোয়ার। তো এটাই এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা, এ কিউ প্লাস বি কিউ, অবশ্যই ফর্মুলাটা মনে রাখবে। নিচে আছে m+n। এবার দেখো m+n কেটে যাবে, তাহলে কে পড়ে থাকছে mn ইন্টু এম স্কোয়ার মাইনাস mn প্লাস n স্কোয়ার, মানে অপশান ডি। আশা করছি বুঝতে পারছো, কিছুই নেই অঙ্কটা, কিন্তু তোমাকে এই ফর্মুলাটা মনে রাখা জরুরি, তাছাড়া অঙ্কটা সলভ করতে পারবে না। ঠিক আছে, চলো নেক্সট। দেখো দেখো এখানে বলা আছে মনীষ যদি 20 কিলোমিটার পার আওয়ার দ্রুত গতিতে হাঁটেন তাহলে তার 600 কিলোমিটার যেতে 1 ঘন্টা কম সময় বেঁচে যেত, মানে 1 ঘন্টা কম সময় লাগতো। তাহলে তার স্বাভাবিক গতি কত? এইখানে এই টাইপের কোশ্চেনে দুরকম টাইপের কোশ্চেন দেওয়া থাকে। দেখো আমি বলেছে তার গতিটা যদি 20 কিলোমিটার পার আওয়ার বেশি হতো, তার মানে প্রথমে যদি এক্স গতি থাকে, এখন কত বলছে x+20 বাড়িয়েছে, তাহলে তার 1 ঘন্টা কী আছে কম সময় লাগছে। আচ্ছা কম সময় লাগা বা বেশি সময় লাগে, এইটা এক টাইপের দেয়, আর একটা টাইপের দেয় যে মোট সময় কত লাগতো, দুটো টাইপের কোশ্চেন দেয়। সো সেই দুটো টাইপের ক্ষেত্রে ডিস্টেন্স বের করার ফর্মুলাটা তোমাদেরকে আমি বলেছিলাম কি হয়, এক্স ইন্টু ওয়াই, মানে দু প্রকারের বেগ, দুটো বেগ এক্স আর ওয়াই, যখন সময়ের ডিফারেন্স বলা থাকবে বা বলা থাকবে যে এত ঘন্টা কম লাগতো বা এত ঘন্টা বেশি লাগতো, সেটাই সময়ের ডিফারেন্স বোঝায়, তখন আমরা নিচেটাকে বিয়োগ করে দিই, মানে বেগ দুটোকে বিয়োগ করে দিই। আর যখন মোট সময় দেওয়া থাকে তখন ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যায়, এটা x+y হয়ে যায়, ডিস্টেন্স বের করার ফর্মুলা। ঠিক সেই ফর্মুলাটা ইউজ করে আমরা এই অঙ্কটা সলভ করব। কিভাবে? দেখো এখানে ডিস্টেন্সটা আমরা কত বলে দিয়েছি 600, এক্স আর ওয়াই মানে দুটো বেগ আমরা কি জানি যে প্রথমে বেগটা তো এক্স ধরে নিয়েছি, পরবর্তীকালে বেগটা 20 কিলোমিটার বাড়িয়ে দিয়েছে, মানে x+20, তাহলে এক্স আর ওয়াইয়ের ভ্যালু এখানে একটা হবে এক্স, একটা হবে x+20। যেহেতু এখানে বলে দিয়েছে 1 ঘন্টা সময় বাঁচাতেন, মানে এটা সময়ের ডিফারেন্স বলা আছে, মানে আমাকে প্রথম ফর্মুলাটা কাজে লাগাতে হবে, মানে নিচে x - y করব, দুটো বেগের বিয়োগফল নেব, আর এখানে এই দুটো বেগের বিয়োগফল কত হবে 20। সরি এখানে আরেকটা টার্ম আমি মিস করছি, যখন টাইমের ডিফারেন্স দেওয়া থাকবে যে এত ঘন্টা টাইম বেশি লাগতো বা কম লাগতো, তখন সেটাকে গুণ করতে হবে, যখন টোটাল টাইম দেওয়া থাকবে তখনও টোটাল টাইমটাকে গুণ করতে হবে। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। তাহলে এখানেও দেখো আমাকে টাইমের ডিফারেন্স দেওয়া ছিল, মানে টাইমের ডিফারেন্সটাকে আমাকে গুণ করব। টাইমের ডিফারেন্সটা কত ছিল 1 ঘন্টা, তার মানে 1 ঘন্টা আমি গুণ করে দিলাম 1। এবার জাস্ট এটাকে ক্যালকুলেশন করে নেবো। দেখো 20টা যদি এদিকে যায় তাহলে এদিকে হয়ে যাবে 1200, আর বাঁ দিকে পড়ে থাকবে এক্স ইন্টু x+20 সমান 1200। এবার এটাকে আর কোনো সলভ করার চেষ্টা করব না, ডাইরেক্ট আমরা অপশানে চলে আসবো। অপশানে এক্সের মান দেখো কত ধরলে আমার এখানে 1200 চলে আসবে। এক্সের মান যদি আমি 100 ধরি তাহলে 100 ইন্টু x+20 মানে 120, 100 ইন্টু 120 মানে 1200, তাহলে আমার অ্যান্সার 100ই হয়ে গেল প্রথমের অ্যান্সারটাই।
ঠিক আছে, আমি এই জায়গায় আসার পর অবশ্যই অপশান টেস্ট করব, এটাকে সলভ করার চেষ্টা করব না, কারণ এটাকে সলভ করতে গেলে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, যেটা একটু টাইম টেকিং হয়ে যাবে। আমাকে করে নিতে হবে এখানে অপশান টেস্ট। ঠিক আছে, দেখো এখানে বলেছে একটা বড় ক্ষেত্রের বাহু 30% বৃদ্ধি পাচ্ছে। 30% মানে 3/10, মানে বাহুটা 10 থেকে কত হয়ে যাচ্ছে 13। আর বড় ক্ষেত্রে বাহুর ফর্মুলা কী হয়, এ স্কোয়ার, মানে এটা কবার থাকে দুবার, সেই জন্য আমি দুবার লিখব। তাহলে ক্ষেত্রফলটা কত হয়ে যাবে, তাহলে এটা এটা একবার বাহু লিখলাম, এটা একবার বাহু লিখলাম, দুবার লিখে দিলাম। আর ক্ষেত্রফল কী হয়, বাহু গণিত বাহু, মানে দুটোকে গুণ করতে হয়, তাহলে এখানেও আমরা গুণ করে দেবো 100 আর 169। তাহলে প্রথমে ছিল 100, এখন হয়ে গেছে কত 169, কত বাড়ছে ক্ষেত্রফলটা 69%। ঠিক আছে, চলো নেক্সট। বলেছে দুটি সংখ্যার যোগফলে এটা যদি সংখ্যা একটি সংখ্যার 6.5%, অন্য সংখ্যাটার 8.5%-এর সমান হয়। আচ্ছা সংখ্যা দুটো ধরো, একটা এক্স ধরলাম, একটা ওয়াই। এবার কি বলছে, একটার 6.5%, তাহলে এক্সের 6.5%, আর অপরটার 8.5%, তাহলে অপরটার 8.5%। এই দুটো কী হবে বলেছে, সমান। সমান যদি হয় তাহলে দেখো 100 100 কেটে যাবে, পয়েন্ট পয়েন্ট উঠিয়ে দাও, দুদিকেই পয়েন্ট আছে, 5 দিয়ে কাটো, 5 তেরো 65, 5 17 85। তাহলে আমি যদি এক্স ওয়াইটাকে নিচে নিয়ে চলে আসি, বাই ওয়াই সমান কত চলে আসছে, 17/13 অনুপাতে চলে আসছে। আচ্ছা টোটালটা কত হচ্ছে, 17/13 মানে 30, টোটালটা হচ্ছে 30, যোগফলটা, কিন্তু আমাকে যোগফলটা কত বলেছে 2490। তাহলে আমি বলতে পারি 30 মানে 2490, এক মানে হবে 3 8 24, 3 13 9 83। এবার আমাকে বলেছে বৃহত্তর সংখ্যাটি, বৃহত্তর সংখ্যাটি কত, এক্স মানে 17, এক মানে যদি 83 হয়, 17 মানে হয়ে যাবে 17 × 83, 3 7 21, শেষে এক হবে। দেখো 3 7 21, ইউনিট ডিজিট কত আসবে, অবশ্যই এক আসবে, আর ইউনিট ডিজিট এক একমাত্র অপশান সিতেই আছে। দেখো ইউনিট ডিজিট কত আছে, এক। বোঝা যাচ্ছে ব্যাপারটা, চলো নেক্সট। বলে দিয়েছে দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের যোগফল 420। আচ্ছা যোগফল অনুপাতে কত, 7, 7 রেশিও, 7 অনুপাত, কিন্তু আমাকে কত বলে দিয়েছে 420। তো 7 রেশিওর ভ্যালু 420, 1 রেশিওর ভ্যালু 60। দুটির মধ্যে বড় সংখ্যাটি কত, বড়টা কত 4 রেশিও, 4 রেশিও মানে 4 × 24, 240। সহজ অঙ্ক ছিল, চলো নেক্সট। দেখো বলেছে এখানে যে অনিত একটা নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে যায়, যার 2/3 অংশ এত কিলোমিটার বেগে এবং বাকি অংশ 5 কিলোমিটার বেগে যায়, তাহলে মোট দূরত্ব কত। দেখো 2/3 অংশ মানে টোটাল রাস্তাটা যদি 3 ভাগ হয়, তার 2 ভাগ সে যাচ্ছে কত বেগে, 4 কিলোমিটার/আওয়ার। আর বাকি বাকি মানে কত ভাগ, আর এক ভাগও কততে যাচ্ছে, 5 কিলোমিটার/আওয়ারে। দেখো এটা সুবিধার জন্য আমি এক্স ধরে নিই, প্রথম দূরত্বটা 2x ধরে নিই, সেকেন্ড দূরত্বটা 1x বা এক্স, আর মোট দূরত্বটা কত 3x, যেহেতু নিচে 3 আছে। এবার আমাকে একটা জিনিস বলো, 2x দূরত্ব বললাম, এটা কি ডিস্টেন্স লিখছি তো, 2/3 ভাগ বলেছিল মানে 2 ধরেছিলাম, সেটাকে 2x ধরে নিলাম ক্যালকুলেশন সুবিধার জন্য। এটা কি লিখলাম, স্পিড। তাহলে বলো প্রথম যে 2x দূরত্ব সেটা যেতে কত টাইম লাগবে, আমি বলতে পারি 2x/4 ডিস্টেন্স বাই স্পিড। শেষের যে x দূরত্ব সেটা যেতে কত টাইম লাগবে, x/5 ডিস্টেন্স বাই স্পিড। মোট টাইম কত লাগবে, দুটোকে যোগ, কিন্তু আমাকে মোট টাইমটাই কত বলে দিয়েছে, 1 ঘন্টা 24 মিনিট, 24 মিনিটকে আমি ঘন্টায় করে নিলাম, 24/60, তাই না, 12 2 24, 12 5 60। তাহলে এটা দেখো যদি আমি ক্যালকুলেশনটা একটু করে নিই, 5 2 10x আর 4x 14x, 5 2 10x আর 4x 14x, তাই না, 14x, আর নিচে হয়ে যাবে 4 5 20, সমান এখানে হয়ে যাবে 5 1 5, 2 7, 7 5, কাটাকাটি করো, 4 5 20, 7 2 14, 2 2 4, মানে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে, এক্স সমান হয়ে যাচ্ছে 2। এবার আমাকে কী বার করতে বলেছে, মোট দূরত্ব, মোট দূরত্বটা কত 3x, আর এক্সের ভ্যালু কত পেলাম 2, মানে কত হয়ে যাবে অ্যান্সার 6 কিলোমিটার। বোঝা যাচ্ছে জিনিসটা, জাস্ট এই 2/3 থেকে আমরা কোশ্চেনটা করতে শুরু করলাম। চলো নেক্সট।
দেখো বলে দিয়েছে একটা বাইক, একটি ভ্যান ও একটি লরির গতির অনুপাত আমার কাছে দিয়ে দেওয়া আছে। বলা আছে ভ্যানের গতি লরির গতির 250%। আচ্ছা, বাইক আছে, ভ্যান আছে আর লরি আছে, এদের গতির অনুপাত দেওয়া আছে 3, 5 আর 2। বলে দিয়েছে ভ্যানের গতি লরির গতির 250%। আচ্ছা 250% মানে কত? 250/100, 5 5 25, 5 2 10, মানে হয়ে যাচ্ছে 5/2। কার রেসপেক্টে বলেছে? লরির রেসপেক্টে, মানে নিচেরটা ধরবো লরি আর ওপরেরটা হবে কে তাহলে? ভ্যান। যা যা বলতে কি লরির 12 ঘন্টায় 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে লরি বলেছে 12 ঘন্টায় 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে 12 ঘন্টায় যদি 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাহলে বেগটা আমরা কত বলবো? 30। কিন্তু অনুপাতে লরির বেগটা কত দেখছিলাম? 2। তাহলে 2 মানে আমি কত বলতে পারি? 30। 1 মানে কত? 15। এবার আমি কী জানতে চাইছে? বাইক ও ভ্যানের গড় গতি কত? বাইক ও ভ্যান মোট কত? 8। গড় করলে কত হবে? 4, তাই না? বাইক ও ভ্যান গড় বলেছেন, 2 নিয়ে ভাগ করে দেবো। আর 1 অনুপাতের ভ্যালু কত পেয়েছি? 15। 4 অনুপাতের ভ্যালু কত হবে? 60। আশা করছি বুঝতে পেরেছো জিনিসটা। চলো নেক্সট। দেখো বলেছে একটা নির্দিষ্ট মূল্যে একটা জিনিস বিক্রি করলে 10% লাভ হয় একটা ব্যক্তির। 10% মানে 1/10, মানে সিপি যদি 10 হয় এসপি হবে 11। যদি একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করে, তাহলে আগে কত টাকায় বিক্রি করেছিল? 11 টাকা, এখন দ্বিগুণ দামে বিক্রি করলে কত বিক্রি করবে? 22 টাকায়। তাহলে কত শতাংশ লাভ হবে? জিনিসটার দাম কত? 10 টাকা, এখন বিক্রি করছে কত টাকায়? 22 টাকায়। কত লাভ করছে? 12 টাকা। কত টাকার উপরে? 10 টাকার উপরে, ইন্টু 100 বেরিয়ে গেলো যে এখন কত লাভ? কত হবে? 120%। বোঝা যাচ্ছে তো? দেখো এইরকমই সহজ সহজ কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসছে, তোমাদেরও এই রকমই কোশ্চেন আসবে। তোমরা এরকমই কোশ্চেন আশা করতে পারো, এর থেকে বিশাল কিছু টাফ কোশ্চেন তোমাদের আসবে না পরীক্ষায়। এই ধরনের কোশ্চেনই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাও, পরীক্ষায় হুবহু কমন পাবে এই টাইপের কোশ্চেন। আচ্ছা আজ এই পর্যন্তই থাক, নেক্সট আবার আমরা পরের প্র্যাকটিস সেট 6 নম্বর প্র্যাকটিস সেটে আলোচনা করব। থ্যাংক ইউ।